সরকারের মন্ত্রীরা ৩-৪ জন মন্ত্রী সরাসরি ছাত্রলীগই যথেষ্ট ছাত্রলীগই মোকাবেলা করবে এটা বলার পরপর বাস ভর্তি করে সারা ঢাকা শহরে টোকাই ছাত্রলীগ এবং ঢাকা ইউনিভার্সিটির ভিতরে ছাত্রলীগগুলো মিলে আমার ইউনিভার্সিটিতে আমাদের সামনে মেয়ে শিক্ষার্থী ছেলে শিক্ষার্থী কোটা সংস্কার আন্দোলনের সবাইকে নির্বিচারে যে লাঠিপেটা রামদা নিয়ে আঘাত করা হয়েছে, যে গুলি করা হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, আপনি ছবি দেখেছেন, এটা যে কোনো বিচারে গুরুতর ফৌজদারি অপরাধ। এই দেশে যদি আইনের শাসন থাকতো তাহলে যেই মন্ত্রীগুলা এই নির্দেশ দিয়েছে এবং ছাত্রলীগের যেই নেতৃবৃন্দ এই নির্দেশ দিয়েছে, ছাত্রলীগের যারা এই হত্যাকাণ্ড করেছে, যেই পিটানোর ঘটনা ঘটেছে, আমাদের নারী শিক্ষার্থীদের উপর বেধড়ক মারপিট করেছে, যাদের ছবি সমস্ত পত্রিকা ছাপা হয়েছে, পরের দিন ছাত্রলীগ নাম দিয়ে ছাপা হয়েছে, সমস্ত পত্রিকাতে ছাপা হয়েছে। আমি যতগুলো 7-8টা পত্রিকা আছি সমস্ত পত্রিকা তাদেরকে ছাত্রলীগ হিসেবে আইডেন্টিফাই করা হয়েছে এবং মন্ত্রীরা যে নির্দেশ দিয়েছে ছাত্রলীগকে দমন করার, তাদেরকে উপযুক্ত জবাব দেওয়ার, এবং একজন মন্ত্রী বুলেটের কথাও বলেছেন, আপনার মনে আছে নিশ্চয়ই, নাম নিচ্ছি না আমি কারোর ব্যক্তিগত শত্রুতা করতে এখানে আসি নাই। আপনারা মন্ত্রী, আপনারা একটা ছাত্র সংগঠনকে নির্দেশ দেন যে কোটা সংস্কার আন্দোলনকারীরা নিজেদেরকে রাজাকার বলেছে, এদেরকে দমন করো, এদেরকে নিপীড়ন করো, তারপর তারা লাঠিসোঁটা নিয়ে রামদা নিয়ে পিস্তল নিয়ে বন্দুক নিয়ে তাদেরকে মারতে এসছে এবং এরপর কয়েকজন শিক্ষার্থী মারা গেছে। হাইকোর্টের এই রায়ের কি মূল্য দিতে হয়েছে বাংলাদেশকে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে কি মূল্য দিতে হয়েছে, কত মানুষ মারা গেছে, কত মানুষ আহত হয়েছে। সরকার আন্দোলনের চাপে পড়ে তার অ্যাটর্নি জেনারেল অফিসের মাধ্যমে সর্বাত্মকভাবে শক্তিশালীভাবে হাইকোর্টের রায়টাকে চ্যালেঞ্জ করেছে এবং এর কারণে এই রেজলিউশনটা এত দেরিতে হয়েছে যে ততদিনে আমাদের সর্বনাশের প্রায় 16 কলা পূর্ণ হয়ে গেছে। প্রফেসর আসিফ নজরুল, আপনার কাছ থেকে শুনতে চাই, যেহেতু আইন বিশেষজ্ঞ হিসেবে, আইনের শিক্ষক হিসেবে, এবং যে কথাটা আদালত তার রায় ঘোষণা যেভাবে শুরু করেছে বা আদালত যখন শুরু হয়েছে, প্রধান বিচারপতি যেটা বলছিলেন যে সরকারের কোনো নীতিগত বিষয়ে বা নীতি প্রণয়নের ক্ষেত্রে আদালতের কোনো ইখতিয়ার নেই, আদালত এখানে কিছু করতে পারেন, এটা সরকারের বিষয়। এবং এই বিষয় নিয়ে অনেকেই লেখালেখি করেছেন, আমার যত মনে পড়ে একাধিক লেখা আপনি নিজেও লিখেছেন, আমি বলতে পারি। সো এটা শুনতে চাই যে আসলে এই পর্যন্ত এটা সে গড়ালো কেন, এবং এটা এই যে রায়, সেই রায় আসলে এক এক আদালতের রায় তো নানানজন নানানভাবে ব্যাখ্যা করতে পারে, এবং শেষ পর্যন্ত প্রতিক্রিয়া কি দাঁড়াবে বলে মনে হয়? আমি প্রথমেই বলি যে এই রায়টা যুক্তিসঙ্গত, কারণ এই রায় আপনার যেভাবে কোটার নির্দেশনা দেওয়া হয়েছে সেটা রিজনেবল। 7% জায়গায় 10 হতে পারে, 5 হতে পারে, বাট ইট ক্যানট বি 55, ঠিক না? আর সেকেন্ড হচ্ছে 56 হতে পারে, কিন্তু এখানে আরেকটা মানে যুক্তিসঙ্গত বলা হয়েছে, সবচেয়ে বেশি যুক্তিসঙ্গত যেটা মনে হয়েছে, বলা হয়েছে যে এটা হচ্ছে সরকারের পলিসি ম্যাটার। আমরা ইংরেজিতে এটাকে বলি ডক্ট্রিন অফ পলিটিক্যাল কোয়েশ্চেন। ডক্ট্রিন অফ পলিটিক্যাল কোয়েশ্চেনের মূল কথা হচ্ছে যেগুলি নির্বাহী বিভাগের এখতিয়ারাধীন বিষয়, পলিসি ম্যাটার, সেখানে জুডিশিয়ারি ইন্টারভেন করবে না। এটা একটা বাংলাদেশের বিভিন্ন রায়, ইন্ডিয়ার বিভিন্ন রায়, পৃথিবীর বিভিন্ন দেশের রায়, এটা একটা প্রতিষ্ঠিত একটা মতবাদ। আমরা বাংলাদেশে এরকম রায় দেখেছি। আপনি লক্ষ্য করবেন কোটা আন্দোলনের সময় আমি নিজের গরজে একাধিক লেখা লিখেছি, ডয়েট সেভেলেতে ইন্টারভিউ দিয়েছি, বিবিসিতে ইন্টারভিউ দিয়েছি, অত্যন্ত স্ট্রংলি বলার চেষ্টা করেছি যে ভাই এটা ডক্ট্রিন অফ পলিটিক্যাল কোয়েশ্চেনে পড়বে, এটা উচ্চ আদালতের এখতিয়ারাধীন বিষয় না। আমার একটা লেখার নাম ছিল সমাধান সরকারের হাতে। সেখানে আমি দুইটা কথা বলেছিলাম, এক হচ্ছে সরকারের এখন কি করার আছে, এক হচ্ছে সরকারের আদালতে যায় তাড়াতাড়ি বলা, যেটা তাড়াতাড়ি শুনানির ব্যবস্থা করেন, আর সেকেন্ড হচ্ছে এটা বলা যে এটা ডক্ট্রিন অফ পলিটিক্যাল কোয়েশ্চেন, আমাদের বিষয়টা, আপনাদের এখতিয়ারাধীন বিষয় না। আজকে দেখেন একটা ইংরেজি দৈনিক পত্রিকায় কিন্তু আমার এই প্যারাগ্রাফটা ফেলে দিতে বলেছে না এটা বোধহয় ঠিক না। আজকে এক্স্যাক্টলি একই জিনিসই অ্যাটর্নি জেনারেল কিন্তু করলো। তো আমার কথা হচ্ছে এটা যুক্তিসঙ্গত রায়, কিন্তু এটা কি সময় উপযোগী রায় হয়েছে? এই যে ইশতিয়াক ভাই যেটা বললো, আমার তো মনে হয় অনেক ক্ষেত্রে অনেক দেরি হয়ে গেছে। আমি আপনাকে মনে করিয়ে দিই, প্রথম যখন হাইকোর্টের যখন এই আদালত এই যে জিনিসটা যখন বিচারাধীন ছিল, তখন কি আমাদের অ্যাটর্নি জেনারেল সাহেব, উনি তো এখন বলছেন যে এটা ডক্ট্রিন অফ পলিটিক্যাল কোয়েশ্চেন, সরকারের নীতির বিষয়, এখানে উচ্চ আদালতের করণীয় কিছু নাই। আমি ওনার কাছে সবিনয়ে প্রশ্ন করি, উনি আমার ভাইয়ের মতো, যে আপনি এটা হাইকোর্টে কেন বলেন নাই? হাইকোর্টে আপনি অত্যন্ত স্ট্রংলি কেন বলেন নাই? হাইকোর্টের জাজরা তো নিশ্চয়ই কনস্টিটিউশনাল ল বুঝেন, পড়েন, এটা তো একটা প্রতিষ্ঠিত জিনিস। এবং আর্টিকেল 29-এর যদি ব্যাখ্যা দেখেন, কোটা তো এমনকি দিতেই সরকার বাধ্য না, বলেছে সরকার প্রয়োজন মনে করলে দিবে, কতটুকু দিবে এটাও সরকার ঠিক করবে, সংবিধানে তো এক্স্যাক্টলি ওটা ইন্টারপ্রিটেশন এটা। তো এই জিনিসগুলো আমি প্রথম থেকে বলেছি, উনি যদি অত্যন্ত স্ট্রংলি, অ্যাটর্নি জেনারেল মানে কিন্তু সরকার, এটা আপনাদের ভাবতে হবে, কারণ আপনি যদি সংবিধান দেখেন, অ্যাটর্নি জেনারেল হচ্ছে এক্সিকিউটিভের অংশ, নির্বাহী বিভাগের অংশ, উনি বিচার বিভাগের অংশ না।
কাজেই সরকার যদি অত্যন্ত সিনসিয়ারলি, অত্যন্ত যৌক্তিকতার সাথে হাইকোর্টে এই ব্যাপারটা রিজলভ করতে চাইতো, বলতো এটা নীতিগত ব্যাপার, এটা তোমাদের দেখার বিষয় না, সরকার এটা করে নাই, সরি আপনাদের দেখার বিষয় না, সরকার এটা করে নাই। যদি হাইকোর্টে এই রায়টা না হতো, আজকে ইশতিয়াক ভাই যেটা বললো, আজকে এই যে এত লোক মারা গেল, শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার সম্পদ নষ্ট হলো, মানুষের এত দুর্ভোগ, 16 কোটি মানুষের দুর্ভোগ, 18 কোটি মানুষের দুর্ভোগ, ইন্টারনেট বিল দিতে পারছে না, মানুষের জীবন জীবিকা হাইকোর্টের এই রায়ের কি মূল্য দিতে হয়েছে বাংলাদেশকে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে কি মূল্য দিতে হয়েছে, কত মানুষ মারা গেছে, কত মানুষ আহত হয়েছে। এখন এই যে এটাই তো শুরু। এই জায়গাতেই সরকার হাইকোর্টে এটা শক্তিশালীভাবে চ্যালেঞ্জ করে আটকাতে পারতো। আপনি হাইকোর্টে যে পারতেন, এটা প্রমাণ হলো হাইকোর্টের রায় তো বাতিল করেছে সুপ্রিম কোর্ট, তার মানে হাইকোর্টের রায়টা ঠিক ছিল না। তো ঠিক ছিল না একটা রায়কে আপনি তখন বাতিল করতে পারলেন না কেন? সেকেন্ড কথা হচ্ছে, যখন আমি বারবার লিখছিলাম, বলছিলাম, শতপ্রণোদিত হয়ে বিভিন্ন ইন্টারভিউ দিচ্ছিলাম, সরকার যেন শুনানিটা ত্বরান্বিত করে, এটা সরকারের যে বিভিন্ন অঙ্গ আছে এরা পরস্পর সমন্বিতভাবে কাজ করে, অ্যাটর্নি জেনারেল অফিসের মাধ্যমে যেন এটা করা হয়। আলটিমেটলি এটা করলেন, কিন্তু অনেক পরে করলেন। তারপরে আবার আপনি যদি আপিলের ডিভিশনের ভূমিকা দেখেন, আমি আপনাদের সাথে বিনয়ের সাথে আপিলের ডিভিশন যারা আছেন, যখন হাইকোর্টের রায়টা আসলো, প্রথমেই তো স্থগিত করা যেত। যেই রায় আপনি বাতিলই করে দিলেন, অর্থাৎ বাতিলযোগ্য রায় ছিল এটা, সেটা যদি প্রথম দিনই স্থগিত করা হতো, তাহলে তো সিচুয়েশনটা এই জায়গাতে যেত না। আমি জানি না এগুলি ঠিক মতো রাষ্ট্রপক্ষ থেকে প্লেস করা হয়েছে কিনা। আমি মূল কথা যেটা বলতে চাচ্ছি, এই রায়টা উচ্চ আদালতে এতদিন পর্যন্ত লিঙ্গার না করে হাইকোর্টেই এটাকে বাতিল করে দেওয়ার, এই মুভটাকে বাতিল করে দেওয়ার জন্য যথেষ্ট আন্তরিকতা সরকারের ছিল কিনা। আমরা এই ভূমিকার, উচ্চ আদালতের এই সরকারের এই ভূমিকার পাশাপাশি সরকারের যে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য বিভিন্ন সময় দেখেছি, তাতে মনে হয়েছে যে ওই যে পরিপত্রটা বাতিল করা হয়েছে এটা ওনারা খুব পছন্দ করেছেন। কাজে দুইটাকে মিলিয়ে দেখলে আমার মনে হয়েছে সরকার আন্দোলনের চাপে পড়ে তার অ্যাটর্নি জেনারেল অফিসের মাধ্যমে সর্বাত্মকভাবে শক্তিশালীভাবে হাইকোর্টের রায়টাকে চ্যালেঞ্জ করেছে, এবং এর কারণে এই রেজলিউশনটা এত দেরিতে হয়েছে যে ততদিনে আমাদের সর্বনাশের প্রায় 16 কলা পূর্ণ হয়ে গেছে। আমি একটা কথা আপনাকে জিল্লুর একটা কথা বলে শেষ করি। ধরেন আমরা কয়েকজন লোক মিলে আমার পরিবারের সদস্যদের মিলে আমি আমার একটা বৈধ জমিতে ঢোকার চেষ্টা করলাম। জমির মালিক যে আছে সে আমাকে পরিবারের 3-4 সদস্যকে গুলি করে মেরে ফেললো। মেরে ফেলার পর সে আমাকে এক পর্যায়ে বলল, আচ্ছা ঠিক আছে ভাই, তুমি যে এই জমির মধ্যে ঢুকো, আর আমার এগেনস্টে প্রোটেস্ট করো না, আর আমার এগেনস্টে কোনো ক্ষোভ রেখো না। এখন আমি কি ওটা ভুলবো? আমার 3টা সদস্যকে তুমি মেরে ফেলছো, ঠিক আছে, আমার জমিতে তুমি আমাকে থাকতে দিচ্ছ। এটা একটা ম্যাটাফরিক্যালি আমি বুঝাচ্ছি যে আজকে যে আপনারা এমন একটা পুরা সরকারের পক্ষ থেকে ভান করছেন, সব কিছু তো রিজলভ হয়ে গেছে, ঠিক আছে, আমরা তো রায় মেনে নিয়েছি, অ্যাট দ্য কস্ট অফ হোয়াট? আমি সরকারের কাছে বিনীতভাবে প্রশ্ন করতে চাই, আপনারা বুকে হাত দিয়ে বলেন তো, আপনারা কি হাইকোর্টে জিনিসটাকে রিজলভ করে দিতে পারতেন না? আপনারা কি জরুরি ভিত্তিতে আপনারা এটা কি শুনানির ব্যবস্থা করতে পারতেন না? আপনারা কি পরিপত্র সংশোধন করতে পারতেন না? আমাদের আইনমন্ত্রীকে আমার চেয়ে কম আইন বুঝে আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, সমাধান সরকারের হাতে। ওইটাকে আমি যা লিখেছি এক্স্যাক্টলি সেগুলি পরবর্তীকালে অ্যাটর্নি জেনারেল করেছেন। কেন 6 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন পর কেন হাইকোর্টে উনি কাজটা করলেন না? অ্যাটর্নি জেনারেল অফিস মানে হচ্ছে সরকার। একটা প্রশ্ন জাস্ট আইনি ব্যাখ্যার জন্য, যেটা বলা হয়েছে যে একদিকে তো বলা হচ্ছে যে এটা সরকারের বিষয়, নীতি প্রণয়ন, নীতি গ্রহণ, বর্জন সব সরকার করবে, কিন্তু 104-এর আর্টিকেল 104-এর ধারা বলে যে তারা ডিরেক্টিভটা দিলে নিজে আদালত সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে যে 7% কোটা, সেটা আসলে কোন, এটা আইনি ব্যাখ্যা কি? 104-এ যেটা বলেছে, উচ্চ আদালতের সামনে উত্থাপিত যে কোনো বিষয়ে কমপ্লিট জাস্টিস বা পূর্ণাঙ্গ ন্যায় বিচার নিশ্চিত করার জন্য উচ্চ আদালত যে কোনো সিদ্ধান্ত দিতে পারে। তারপর উদাহরণ হিসাবে বলেছে যে কোনো ব্যক্তিকে তার সামনে হাজির হতে বলতে পারে, বা যে কোনো ডকুমেন্ট তার সামনে পেশ করতে দিতে বলতে পারে। আমরা 104-এর এই ডক্ট্রিন অফ পলিটিক্যাল কোয়েশ্চেন ইস্যুতে 104-এর ব্যবহার আগে কখনো দেখি নাই। 104-এর একটা বিখ্যাত ব্যাখ্যা আছে, বিখ্যাত প্রয়োগ আছে, আপনাকে মনে করিয়ে দিই। আমাদের যখন আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে, ওনাকে আইনে যে শাস্তির কথা বলা আছে তার চেয়েও বেশি শাস্তি দিয়েছিল তৎকালীন উচ্চ আদালত, তখন ওনারা 104 প্রয়োগ করে ওনাকে আরও অতিরিক্ত শাস্তি দিয়েছিল। মানে পূর্ণাঙ্গ ন্যায় বিচার ওনাদের কাছে মনে হচ্ছিল বেশি করে শাস্তি দেওয়া। এরকম কিছু কিছু উদাহরণ আছে। এখন উচ্চ আদালতে ডিরেকশন দিতে তো বাধা নাই। ডিরেকশন মানে তো আপনাকে মানতেই হবে, উচ্চ আদালত সাথে সাথে বলেই দিচ্ছে আপনারা যদি অন্যরকম সিদ্ধান্ত নেন, আমার রায় এটার ক্ষেত্রে কোনো বাধা হবে না। সো উচ্চ আদালতের রায় আমি অত্যন্ত সুবিবেচনা প্রসূত মনে করি, কিন্তু আমার মতে এটা আরও অনেক আগে এই জিনিসগুলো রিজলভ করা যাইত। আমি আপনাকে অত্যন্ত স্পষ্ট করে বলি, আমি প্রচণ্ডভাবে বিশ্বাস করি যে এই সামগ্রিক ঘটনাবলীর দায় দায়িত্ব প্রধানত সরকারের।
আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, এদেশে বহুদিন যাবৎ এই জিনিসটা হচ্ছে। আমি এটা নিয়ে উপন্যাসও লিখেছি, কলামও লিখেছি, যে শিবির সন্দেহে মারধর। হ্যাঁ, এটা একটা ম্যাটাফরিক্যাল ব্যাপার, বাট মূল কথা হচ্ছে আপনি প্রথম কাউকে শিবির ট্যাগ দিবেন, স্বাধীনতা বিরোধী ট্যাগ দিবেন, তারপর ছাত্রলীগ তাকে মারবে। ঠিক আছে, এটা কিন্তু আপনার সোসাইটিতে মোটামুটি চালু করে দেওয়ার একটা চেষ্টা আছে। এখন সরকারের পক্ষ থেকে যখন এটা করা হয়, ধরে নিলাম যে কোনো কারণে হোক, ধরে নিলাম আমাদের এখানে আন্দোলনকারী ছাত্রদের একটা অংশ বলেছে আমি রাজাকার, ঠিক আছে ফাইন, ধরে নিলাম ওটা সত্যি বলেছে, এখন সত্যি বা যে কোনো কারণে হোক বলেছে। এখন এটা বলাটা যদি ফৌজদারি অপরাধ হয় তাহলে আপনি তাকে আদালতে বিচার করবেন। এটা বলাটা যদি রাজনৈতিকভাবে অত্যন্ত অগ্রহণযোগ্য হয় তাহলে আপনি রাজনৈতিকভাবে মোকাবেলা করবেন। কিন্তু এটার জন্য তাদেরকে স্বঘোষিত রাজাকারদেরকে কোট আনকোট মোকাবেলা করার জন্য, দমন করার জন্য সরকারের মন্ত্রীরা ৩-৪ জন মন্ত্রী সরাসরি ছাত্রলীগই যথেষ্ট, ছাত্রলীগই মোকাবেলা করবে, এটা বলার পরপর বাস ভর্তি করে সারা ঢাকা শহরে টোকাই ছাত্রলীগ এবং ঢাকা ইউনিভার্সিটির ভিতরে ছাত্রলীগগুলো মিলে আমার ইউনিভার্সিটিতে আমাদের সামনে মেয়ে শিক্ষার্থী, ছেলে শিক্ষার্থী, কোটা সংস্কার আন্দোলনের সবাইকে নির্বিচারে যে লাঠিপেটা রামদা নিয়ে আঘাত করা হয়েছে, যে গুলি করা হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, আপনি ছবি দেখেছেন, এটা যে কোনো বিচারে গুরুতর ফৌজদারি অপরাধ। এই দেশে যদি আইনের শাসন থাকতো তাহলে যেই মন্ত্রীগুলা এই নির্দেশ দিয়েছে এবং ছাত্রলীগের যেই নেতৃবৃন্দ এই নির্দেশ দিয়েছে, ছাত্রলীগের যারা এই হত্যাকাণ্ড করেছে, যেই পিটানোর ঘটনা ঘটেছে, আমাদের নারী শিক্ষার্থীদের উপর বেধড়ক মারপিট করেছে, যাদের ছবি সমস্ত পত্রিকা ছাপা হয়েছে, পরের দিন ছাত্রলীগ নাম দিয়ে ছাপা হয়েছে, সমস্ত পত্রিকাতে ছাপা হয়েছে, আমি যতগুলো 7-8টা পত্রিকা আছি সমস্ত পত্রিকা তাদেরকে ছাত্রলীগ হিসেবে আইডেন্টিফাই করা হয়েছে। এবং মন্ত্রীরা যে নির্দেশ দিয়েছে ছাত্রলীগকে দমন করার, তাদেরকে উপযুক্ত জবাব দেওয়ার, এবং একজন মন্ত্রী বুলেটের কথাও বলেছেন, আপনার মনে আছে নিশ্চয়ই, নাম নিচ্ছি না আমি কারোর ব্যক্তিগত শত্রুতা করতে এখানে আসি নাই। আপনারা মন্ত্রী, আপনারা একটা ছাত্র সংগঠনকে নির্দেশ দেন যে কোটা সংস্কার আন্দোলনকারীরা নিজেদেরকে রাজাকার বলেছে, এদেরকে দমন করো, এদেরকে নিপীড়ন করো, তারপর তারা লাঠিসোঁটা নিয়ে, রামদা নিয়ে, পিস্তল নিয়ে, বন্দুক নিয়ে তাদেরকে মারতে এসছে এবং এরপর কয়েকজন শিক্ষার্থী মারা গেছে। এটা কার দায়িত্ব? এর মধ্যে বিএনপি জামাত কোথায় ছিল তখন? এর মধ্যে তো তার তো এই ইকুয়েশনের মধ্যে আসে না। প্রথম দিকের কথা আমি বলছি। তারপর আপনি এরপর থেকে কালমিনেশন, কিন্তু এখান থেকে আস্তে আস্তে কালমিনেশন। তারপরে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমস্ত কোটা সংস্কার আন্দোলনের নেতৃবৃন্দকে উৎখাত করা হলো, এই উৎখাত করার পর রাত্রেবেলা আমি হসপিটালে গিয়েছি, আপনি নিজের চোখে যদি ওদের দৃশ্য দেখতেন, আমাদের সাথে রসিকতা করেন, এগুলি কারা করেছে না মানুষ জানে না। আপনারা অবাধ তথ্য প্রবাহ বন্ধ করে রেখেছেন, সমস্ত মিডিয়ার উপর একটা একচ্ছত্র একটা নিয়ন্ত্রণ বজায় রেখে একটা একতরফা বয়ান প্রচার করে যাচ্ছেন, বিভিন্ন টকশোতে বিভিন্ন লোকজন বিভিন্ন কথা বলতেছেন। মানুষ কি এত বোকা? মানুষ কি কিছু বুঝে না? আপনারা নিজেদের বুদ্ধিবৃত্তিকভাবে এত সুপিরিয়র ভাবেন, এত সুপিরিয়র ভাবলে আপনারা এই যে সংকটটা এই জায়গায় আনছেন কেন? আজকে এই ওইখান থেকে কালমিনেশন। আমার মনে আছে তখন আপনার হসপিটালে যখন গেছি, একটু পরে শুনলাম যে কোটা সংস্কার আন্দোলনের নেতা নাহিদ, ওনারা কর্মসূচি দিয়েছেন ওই শহীদ মিনারের ইয়ের থেকে, ইউনিভার্সিটি থেকে বের করে যাওয়ার পরও তারপরের দিন আরও ব্যাপকভাবে মারা হলো। সারা বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাটাক করা হলো কোটা সংস্কার আন্দোলনের। আজকে আপনার যে আবু সাইদকে এইভাবে যে পুলিশ গুলি করলো, এটা কি জামাত শিবির করেছে? এগুলি মানুষ যখন দেখে, এই ফুটেজটা যখন দেখে, এটা একটা আইকনিক ফুটেজে পরিণত হয়েছে। নূর হোসেনকে গুলি করার দৃশ্য আমরা দেখি নাই, ওই ফুটেজ নাই, শুধু নূর হোসেনের একটা ছবি আছে, সেটাই যদি আইকন হতে পারে। একটা ছেলে দাঁড়িয়ে আছে, আপনি দেখেন সে বারবার গুলি খাচ্ছে, আমি কিন্তু তার চেহারার মধ্যে একটা বিস্ময় দেখেছি, যেটা কিভাবে সম্ভব পুলিশ তাকে গুলি করছে। এইটার দায়িত্ব কার? আজকে আমি যখন বাধ্য হয়ে বিভিন্ন এই বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম দেখছিলাম, বাধ্য হয়ে, যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যম নাই, বারবার পুলিশ, মন্ত্রী, বিভিন্ন টক শোয়ে সরকারপন্থী লোকজন বারবার এই ধ্বংসযজ্ঞ হয়েছে, এখানে এই ধ্বংসযজ্ঞ হয়েছে, এখানে এই ধ্বংসযজ্ঞ হয়েছে, একটাবার বলে না 100-150 মানুষ মারা গেছে, তাদের মধ্যে কোনো ক্রন্দন নাই। এই সম্পদ ধ্বংস হয়েছে, অবশ্যই এটা অত্যন্ত হীন অপরাধ, এটার বিচার করবেন আপনি, অবশ্যই এটার বিচার করতে হবে। আমাদের সম্পদ, অবশ্যই এটা আমাদের সম্পদ, এটা আওয়ামী লীগের সম্পদ না, এটা বাংলাদেশের মানুষের সম্পদ। কিন্তু আপনার বুকের মধ্যে ওই হাহাকার নাই। আমি বাংলাদেশের মন্ত্রীদের কারো কথার মধ্যে, সরি আপনারা নিজেদের ফুটেজ দেখেন, আমি মন্ত্রী পরিবারে যারা সদস্য আছে আপনাদের কাছে অনুরোধ করি, আপনারা ওদেরকে জিজ্ঞেস করেন যে আপনারা যখন কথা বলেন, আপনাদের যে 100-150 মানুষ মারা গেছে, আপনার বুকের মধ্যে ক্রন্দন নাই কেন? আবু সাইদকে গুলি করে করা হয়েছে, পুলিশ মেরেছে, এটা ক্রন্দন নাই কেন? একটা ছাত্রের বুকের মধ্যে প্রায় শত রাবার বুলেটের চিহ্ন, মরে গেছে, এটা কি করেছে? রাবার বুলেট কে মারে? তারপরে যে রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছেলেটা মারা গেছে,
আপনি সারা বাংলাদেশে এমনকি প্রাইভেট ইউনিভার্সিটিগুলো বিইউপি, আর্মিদের ইউনিভার্সিটি, MIST, আর্মির মানে নিয়ন্ত্রণাধীন ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, বড়লোকদের যে ইউনিভার্সিটি, নটরডেম কলেজ, সবাই আন্দোলনে অংশ নিয়েছে। সবার উপর বেধড়ক এই মার হত্যাযোগ্য এটা কে করেছে? আন্দোলনকারীদেরকে বিএনপি জামাত মারতে গেছে? হ্যাঁ, ধ্বংসযোগ্য থাকতে পারে, ওই আলোচনা পরে আসতেছি আমি। তো আপনারা যখন টেলিভিশনে একতরফা বয়ান প্রকাশ করছেন, ইন্টারনেট বন্ধ করে দিয়ে, সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দিয়ে, আপনাদের একবার মনে হয় না যে এই যে 100-150 আরও বেশি হতে পারে, আমরা তো জানি না, কারণ সমস্ত তথ্য প্রবাহ বন্ধ রেখেছেন, কোনো একদিন হয়তো জানবো আরও অনেক বেশি মারা গেছে। এই মানুষগুলো যে মারা গেছে, এই মানুষগুলা হত্যাযজ্ঞেরও যে বিচার হওয়া দরকার। এই যে পুলিশের আইজিপি সাহেব, আপনাকে বলছি, আপনি যে বললেন যে এই ধ্বংসযজ্ঞ যারা করছে তাদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে, আপনি কেন একবারও বলেন না যে হত্যাকাণ্ড যারা করছে অবশ্যই তাদের বিচার করতে হবে? আপনি যে বললেন পুলিশের আইজিপি সাহেব, আপনি যে বললেন যে পুলিশ সর্বোচ্চ সংযম দেখিয়েছে, আপনার কি একটুখানি বুকে বিঁধল না যে এই যে শহীদ আবু সাঈদ যে মারা গেল, এই দৃশ্যটা বাংলাদেশে প্রতিটা মানুষ প্রায় দেখেছে? আপনি কি ভুলেও বলতে পারতেন না যে কিছু ক্ষেত্রে আমাদের ব্যর্থ হয়েছে, আমরা সরি? অকাট্য প্রমাণ একটা চোখের সামনে, এটার পর আপনি কিভাবে বলেন? ওনাদের মনে হয়তো এই কনফিডেন্স আছে যে এদেরকে যা ইচ্ছা আমরা গিলাই দিতে পারবো, কোনো কিছু বললে বিভিন্নভাবে অত্যাচার করে কণ্ঠরুদ্ধ করে দিতে পারবো, নাহলে আপনারা কীভাবে এগুলি বলেন? অবশ্যই এখন আপনাকে সম্পত্তি ধ্বংসযোগ্য ঘটনাতে আসি। দেখেন, যে কোনো আন্দোলন হলে, নিরাপদ সড়ক আন্দোলন হোক, কোটা সংস্কার আন্দোলন হোক, তারপরে ওই যে বেসরকারি বিশ্ববিদ্যালয় ভ্যাট আন্দোলন হোক, সবসময় সরকার অভিযোগ করে যে এই আন্দোলনে বিএনপি জামাত এদের ইন্ধন আছে, অংশগ্রহণ আছে। আশ্চর্য কথা, মানুষের অধিকারের আন্দোলনে বিএনপি জামাতের অংশগ্রহণ কেন থাকবে না? আমার তো মনে হয় বিএনপি জামাত হচ্ছে অথর্ব দল, আওয়ামী লীগ হলে এর চেয়ে 10 গুণ বেশি অংশগ্রহণ করতো। আমাদের বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কর্মচারীদের আন্দোলন, ওইটাতে উনি ইনভলভ ছিলেন, উনি তো বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, কেন কর্মচারীদের আন্দোলন ইনভলভ হয়েছেন? রাজনৈতিক দলের প্রধান কর্তব্য হচ্ছে মানুষের যে কোনো অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সামিল হওয়া। আমি মনে করি বিএনপি জামাত অথর্ব দল, তারা এই কোটা সংস্কার আন্দোলনে সেইভাবে জয়েন করে নাই। আপনি দেখেন বিএনপি প্রথম কর্মসূচি কবে দিয়েছে কোটা সংস্কার আন্দোলন, আপনি খেয়াল করে দেখেন, যখন আপনার এই আন্দোলনে যখন সহিংসতা শুরু হয় তারও প্রায় 3-4 দিন পর তারা প্রথম কর্মসূচি দিয়েছে। বিশ্ববিদ্যালয়ে বিএনপিপন্থী শিক্ষকদের যে সাদা দল, ধিক্কার দেওয়া উচিত তাদেরকে, যেখানে সাধারণ শিক্ষকরা কর্মসূচি দিয়েছে, যেদিন সাধারণ শিক্ষকরা, এই যে ওনার টিচার গীতিয়ারা নাসরিন ওনারা, তার 3 দিন পরে তারা কর্মসূচি দিয়েছে। আপনি বলেন বিএনপি জামাত করেছে এটা? বিএনপি জামাতের তো মানুষের অধিকার রক্ষার আন্দোলনে অনেক বেশি অংশগ্রহণ করা উচিত, তারা সেটা করতে ব্যর্থ হয়, এই জন্য তাদেরকে দোষ দিবেন না। এখন ধ্বংসযজ্ঞের প্রসঙ্গে আসেন, হতে পারে বিএনপি জামাতের কেউ কেউ ধ্বংসযজ্ঞের সাথে জড়িত, অবশ্যই হতে পারে, কিন্তু পুলিশের কাছে আমি বিনীত প্রশ্ন, আপনি জানলেন কিভাবে? অলরেডি আপনি যে অলরেডি বিভিন্ন মিডিয়াতে বলছেন যে বিএনপি জামাত করেছে, তাহলে আপনার ইনভেস্টিগেশন মানুষ কেন বিশ্বাস করবে? আমরা যখন ট্রাম্পকে যে গুলি করেছে, কাদের মধ্যে গুলি লেগেছে, তো আমেরিকার পুলিশ কি বলেছে? এটা ডেমোক্রেটিক পার্টির কেউ বলেছে, বাইডেনের দলে কেউ বলেছে, কোনো দেশে পুলিশ এটা বলে? আপনি বলেন দুর্বৃত্তরা করেছে, আমরা অবশ্যই খুঁজে বের করবো। আপনি এখনই বলা শুরু করেছেন, পুলিশের আইজিপি বলতেছে স্বাধীনতার বিপক্ষ শক্তি, স্বাধীনতার পক্ষে শক্তি, স্বাধীনতার চেতনাকে নস্যাৎ করার জন্য। আপনি কোনো বিএনপির কারো কোনো নির্দেশনা নাই আন্দোলনের, কর্মসূচিটা পালনই করলো 2 দিন আগে, বৃহস্পতিবার, যে রিজভী যেদিন গ্রেফতার হলো, সরি শুক্রবার বোধ হয় রিজভী যেদিন গ্রেফতার হলো, তার আগে তাদের কর্মসূচি নাই, ছিলই না। এই কর্মসূচির আগে তাদের কর্মসূচি নাই, প্রকাশ্য কোনো ঘোষণা নাই, আপনি কোনো গোপন ফুটেজ এখন পর্যন্ত পত্রিকায় দেখাতে পারেন না, মিডিয়ায় দেখাতে পারেন না, সম্পূর্ণ আপনাদের নিয়ন্ত্রণের মিডিয়া। আপনি পুলিশ ভাই, আপনি অলরেডি কিভাবে জানলেন বিএনপি জামাত এটার সাথে জড়িত? তাহলে আপনার ইনভেস্টিগেশন মানুষ কিভাবে বিশ্বাস করবে? আপনারা যদি চালাকি করে, আপনারা যদি বিরোধীদেরকে দমনও করতে চান, চালাকি করে করেন, বিশ্বাসযোগ্যভাবে করেন, এরকম অকাট্যভাবে বললে মানুষ আপনাদের প্রতি বিশ্বাস আনবে কিভাবে? আপনারা যদি মানুষকে ভয় দেখায়, মুখ বন্ধ করে গলা চিপা ক্ষমতায় থাকতে চান, সেটা অন্য জিনিস, কিন্তু এটা তো বঙ্গবন্ধুর পলিটিক্স না। আপনারা মানুষের ভালোবাসা অর্জন করেন, বিশ্বাস অর্জন করার চেষ্টা করেন, তাহলেই সংকটটা দূর হবে। জি, মিস্টার সৈয়দ ইশতিয়াক রেজা, আপনি বলবেন, বাট আমি তার সঙ্গে একটা প্রশ্ন যোগ করতে চাই যে একটা অভিযোগ অনেক দিন ধরে যে সরকার রাজনৈতিক ইস্যুতে আদালতকে ব্যবহার করতে চায়, এবং এই আদালত কেন্দ্রিক যেটা ঘটলো সেটা আসলে ব্যবহার করবার প্রবণতা থেকে, যেটা তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করা থেকে সব কিছুতেই এই অভিযোগটা আছে। আপনাকে আপনার বিশ্লেষণ কি? আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশে এন্টায়ার গভর্নেন্স সিস্টেমটাই আমাদের একটা চেষ্টা আছে আদালতের দিকে ঠেলে দেওয়া, প্রায় সবার মধ্যে এই সিস্টেমটা আছে, সেই আগ্রহটা আছে।
এবং আদালতও এই ক্ষেত্রে বলে না যে এটা আমার কাজ না, এটা আমার ইখতিয়ার না বা আমার কাজ না। এবং 3টা আইনসভা, বিচার বিভাগ এবং এক্সিকিউটিভ, নির্বাহী বিভাগ, 3টার যে আলাদা আলাদা সত্তা, আলাদা আলাদা কাজ, কখনো কখনো আমরা অ্যামালগামেট করে এমন একটা জায়গায় নিয়ে যাই। এগুলো রাজনৈতিকভাবে আদালতকে ব্যবহার করার এই জায়গাটা আসলে গ্রহণযোগ্য না, কোনোভাবেই না, যেই করুক, যেই জায়গা থেকেই করুক। বর্তমান এই ক্রাইসিসে আসিফ নজরুলের কথার পরিপ্রেক্ষিতে আমি কিছু কথা বলি। ক্রাইসিসটা কালমিনেট করছে কবে থেকে দেখেন, প্রধানমন্ত্রীর একটা প্রেস কনফারেন্সের বক্তব্য, যেখানে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে একটা ইউনিভার্সিটিতে রিপারকেশন হয়েছে, সাথে সাথে হয়নি কিন্তু রাতের বেলা হয়েছে। 17 তারিখে প্রধানমন্ত্রী একটা ভাষণ দিলেন, কিন্তু সমাধানের এটা পাওয়া গেল না। 18 এবং 19 এই 2 দিন ভয়ঙ্কর ভায়োলেন্সটা হলো। এর মধ্যে 19 তারিখের ভায়োলেন্সটা অদ্ভুত। ততক্ষণে কিন্তু ছাত্ররা স্টেটমেন্ট দিয়ে ফেলেছে যে সহিংসতার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। সহিংসতার সাথে ছাত্ররা যখন বলছে তাদের সম্পর্ক তো নাই, তাহলে সহিংসতা মানে এই সন্ত্রাসী কর্মকাণ্ডটা হচ্ছিল কী করে? তার অর্থ হলো যে নানা মানুষ এটার মধ্যে, নানা শক্তি অপশক্তি ঢুকে পড়েছে এটার ভিতরে। এবং আমি তো বলবো যে এখানে একটা কি পয়েন্ট ইনস্টলেশন যেগুলো আছে আমাদের কেপিআইগুলো, সেগুলো দেখার জন্য কিন্তু আমাদের সিকিউরিটি সিস্টেম আলাদা আছে। বিটিভি একটা কেপিআই, আমাদের সেতু ভবন একটা কেপিআই। কি করে ঢুকে পড়লো মানুষ? খুব ইজি ঢুকে পড়লো, কোনো ধরনের বাধা নাই, কিছু নাই। গোয়েন্দা তথ্য ছিল না। বলা হচ্ছে খুবই অর্কেস্ট্রেটেড আন্দোলন হয়েছে, অর্থাৎ খুব প্ল্যান ওয়েতে আন্দোলন হয়েছে। ওরা যদি প্ল্যান ওয়েতে করতে হলে আমার এত গোয়েন্দা মেকানিজম কোথায় গেল, তারা কোথায় ছিল, তাদের তাহলে তো এটা তাদের ব্যর্থতা। এখন বলা হচ্ছে গোয়েন্দা তথ্য ছিল, তো ছিল কেন? ছিল এটার তুমি তাহলে এটা মোকাবেলা করতে পারো না কেন? উনি যেটা বললেন, আপনি যেটা বললেন, আমরা কেউই তো সম্পদ ধ্বংস চাই না, এগুলো রাষ্ট্রের সম্পদ, জনগণের সম্পদ, তাই না? এবং জনগণের অর্থে নির্মিত, কোন আমলে নির্মিত হয়েছে এটা তো বড় কথা, জনগণের অর্থে নির্মিত সম্পদ। এই জায়গাটা আমার কাছে হচ্ছে 17, 18, 19 এই 3টা দিনের একটা পোস্টমর্টেম হওয়া উচিত, যে কি হয়েছে, কেন এই জায়গাটায় গেল। বিস্তারিত আপনি কারফিউ দিলেন, সেটা অন্য কথা, কিন্তু 17, 18 এর একটা, 19-এর একটা বড় ধরনের। এবং এখানে বিএনপি নামলো কই? নামার আগেই তো তারা প্রেস ক্লাব থেকে তো তারা রাহুল কবির রিজভীকে গ্রেপ্তার করা হলো। আমি বিএনপির উপর একটু অবাক হই, নিজেরা কোনো আন্দোলন সফল করতে পারে না, কিছু একটা ছাত্ররা করলে তার উপরে ভর করতে চায়, কিন্তু সেটাও যে খুব প্রফেশনালি পলিটিক্যালি করতে পারে সেরকম আমার কাছে মনে হয় না, আমি দেখিনি। আমি তো বরং মনে করি বিএনপির এখন উচিত হবে এই সম্পদ ধ্বংসের নিন্দা করা, তারা তাদের জায়গাটা পরিষ্কার করার জন্য, যে আমরা এই সম্পদ ধ্বংসের নিন্দা করি, কিন্তু একই সাথে তারা তাদের যে রাজনৈতিক দাবি দেওয়া আছে সেটা বলুক। একটা পর্যায়ে তো এটা কোনো আন্দোলন আসলে ছিল না। আন্দোলন থেকে তো শিক্ষার্থীরা যখন উইথড্র করলো, আমাদের কর্মসূচি নাই, তারপরে যা যা হয়েছে এটা আপনি এখন কী ব্যাখ্যা করবেন এটার? আমি 2টা কথা বলি। আমি ইশতিয়াক ভাইয়ের সাথে একমত। আজকে ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, উনি সামরিক বাহিনীর লোক ছিলেন, উনি এই প্রশ্নটা তুলেছেন একটা কলামে। এই যে কেপিআইগুলো আছে, বিশেষ করে আমাদের সেতু ভবন, আমাদের আপনার এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল, বাংলাদেশ টেলিভিশন, এখানে কি সিকিউরিটি ছিল? ডাটা সেন্টার কি কেপিআই? ডাটা সেন্টার, ওরে আল্লাহ, সবচেয়ে বেশি হচ্ছে ডাটা সেন্টার, সবচেয়ে ইম্পর্টেন্ট। ডাটা এগুলির চেয়েও ইম্পর্টেন্ট, মানে স্ট্র্যাটেজিক্যালি, ইকোনমিক্যালি। আপনি কি এগুলি নিরাপত্তা ব্যবস্থা করেছেন? আজকে আমি বিনয়ের সাথে বলি, আজকে তো কোনো মন্ত্রী বা এমপি কারো বাসায় কোনো হামলার ঘটনা ঘটে নাই। এই সমস্ত জায়গায় হামলার ঘটনা ঘটেছে কেন? ওইখানে যে সিকিউরিটি দেন, এখান থেকে তো সেই সিকিউরিটির প্রয়োজন তো কম না। এখানে কি সেই সিকিউরিটি দিয়েছিলেন? এই প্রশ্ন সরকারকে করতে হবে, যদি আপনি আন্তরিকভাবে চান। আর যদি বিএনপি জামাত দোষ দিয়ে একটা পলিটিক্যাল গেইন অর্জন করছেন, দ্যাট ইজ ডিফারেন্ট। কিন্তু যদি দেশের সম্পদের প্রতি মায়া থাকে, তাহলে আপনি এই করবেন যে আপনাদের কাছে বলে তথ্যও ছিল, তারপর কি ওখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল কিনা? আমি বিশ্বাস করি না ছিল। যদি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকতো, তাহলে যে সমস্ত জায়গা ওনারা প্রোটেক্ট করতে চান, সেই সমস্ত জায়গা তো প্রোটেক্টেড আছে, প্রোটেক্ট করতে চান না ওনারা। সচিবালয় প্রোটেক্ট করতে চান না ওনারা। আমি নাম নিতে চাই না, নাম নিলেই সেন্সিটিভ হয়ে যাবে। কিছু জায়গা প্রোটেক্ট করতে চান, ওগুলো প্রোটেক্টেড ছিল না, তো এগুলি কেন প্রোটেক্টেড ছিল না? আরেকটা কথা, আমি ইশতিয়াক ভাইয়ের সাথে একটু দ্বিমত পোষণ করি। আমরা একটা কথা প্রায়ই বলি, শিক্ষার্থীরা তো বলেছে তারা এই সন্ত্রাস এগুলির সাথে জড়িত না, তারা আন্দোলন নাই। শিক্ষার্থীরা কিন্তু আন্দোলনে আছে, এটা আপনাদের বলে দিই। শিক্ষার্থীরা কিন্তু বলেছে যে অব্যাহত লকডাউন, বলেছে না? অব্যাহত লকডাউন, শাটডাউন নাই, তারা বলেছে শাটডাউন নাই, বলেছে কমপ্লিট শাটডাউন বলেছে, অব্যাহত আছে, যেহেতু হরতাল মানে কারফিউ আছে এর মধ্যে। তো না, তারা শাটডাউন একেবারে কারফিউর আগেই বলেছে আমাদের শাটডাউন এখন নাই, তারা আলোচনা করতে চায়। আচ্ছা, আমি আপনাকে একটু বলি, এখানে আবার একটা প্রশ্ন আছে, তাহলে আমি এই প্রশ্নটা একটু আলি। এই যে 3 জনকে কেন্দ্র করে আমরা দেখলাম যে প্রথমে এই 3 জনকে গভীর রাতে তারা দেখা করলেন 3 মন্ত্রীর সঙ্গে,
তার আগে তারা বলেছে তারা কোনো আলোচনা যাবে, কিন্তু 3 জন বলছে। আবার ওই একই রাতে আপনার বলতে সুবিধা হবে, আমরা দেখলাম অন্য সমন্বয়করা বলছেন, নাহিদের কথা আপনি উল্লেখ করলেন বা কাদের, তারা আবার 9 দফা দাবি দিয়েছে, সেটা পত্রপত্রিকায় ছাপা হয়েছে। তারপরে এই 3 জন সম্পর্কে আবার 62 জন বিবৃতি দিয়ে বলছে যে তাদের কথার সঙ্গে আমাদের তাদের মধ্যে একটু সমন্বয়ের অভাব আছে। না, তাদের মধ্যে সমন্বয়ের অভাব না। আমি আপনাকে একটা জিনিস বলি, আমরা নাহিদের মার যে বিবরণ, নাহিদকে যেভাবে তুলে নেওয়া হয়েছে এবং আমরা বিভিন্নভাবে যেই আলামত দেখি, তাতে এটা স্পষ্ট এই 3 জনের উপর সরকারি চাপ রয়েছে। তাদেরকে সরকার ধরতে পেরেছে, ধরে চাপ প্রয়োগ করতে পারছে, আমার ধারণা চাপ প্রয়োগ করতে পারছে। চাপ প্রয়োগের মধ্যেও কিন্তু তারা বলেছে যে তারা, আমি শুনি নাই যে তারা বলেছে আমাদের আর কোনো আন্দোলন কর্মসূচি নাই। আমি যতটুকু আমার শোনা একেবারে, আচ্ছা হতে পারে, কিন্তু 62 জন আবার বলেছে, 62 জন বিবৃতি দিয়ে বলেছে, এটা অনেক পত্রিকা ছাপানোর সাহস পায় নাই। এই ঘটনার সম্পূর্ণ দায় দায়িত্ব সরকারকে দিয়েছে এবং তারা তাদের আন্দোলন আছে এটা বলেছে। এখন আসেন নাশকতা প্রসঙ্গে। বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত এমনকি জামাতে ইসলামের মতো দলও কি কোথাও বলেছে যে এই নাশকতার সাথে আমার সম্পর্ক আছে? আর ওইটাই কি আপনি মানে এই নাশকতার সাথে বিএনপি কি বলেছে আমার সম্পর্ক আছে? আমি সেবার সাথে একমত, তাদের ক্যাটাগরিক্যালি বলা উচিত যে এই নাশকতার আমরা নিন্দা জানাই। আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে, আমি বাংলাদেশে যে চিত্র দেখেছি, দেখেন আমরা একই সময় সাংবাদিকতা করেছি, আমরা এরশাদ বিরোধী মুভমেন্ট দেখেছি, আমরা মুক্তিযুদ্ধের অনেক গল্প জানি। মুক্তিযুদ্ধকালে আমরা নিজেরা অনেক সেতু উড়িয়ে দিয়েছি যেন পাক বাহিনী আমাদের এখানে ঢুকতে না পারে, এটা ডিফারেন্ট কনটেক্সট। কিন্তু আমরা এরশাদ বিরোধী মুভমেন্টে দেখেছি, এমনকি আমরা 96 আন্দোলনে দেখেছি রেলওয়ে স্লিপার তুলে ফেলা হয়েছে, অনেক কিছু করা হয়েছে, বগিতে আগুন দেওয়া হয়েছে, বিএনপির যে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সেখানেও আমরা এরকম দেখেছি। আমার নিজের কাছে মনে হয়েছে, আমি সেই অভিভাবক সমাবেশে দেখেছি এমন অনেক মানুষ এসেছেন যারা আমার ফেসবুক ফ্রেন্ড, আমার বন্ধুর ওয়াইফ এসেছেন, আমার পরিচিত মানুষজন এসেছেন, তাদেরকে কোনো দিন কোনো সরকার বিরোধী আন্দোলনে, কোনো দিন এরশাদ বিরোধী আন্দোলন দেখিনি আমি। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, এখানে সাধারণ পর্যায়ে মানুষের অংশগ্রহণ ছিল, হয়তো এখানে দরিদ্র মানুষের অংশগ্রহণ ছিল যারা দ্রব্যমূল্যের কষাঘাতে জর্জরিত, হয়তো এখানে টেলিভিশনগুলো যেটা বলেছে যে ছিন্নমূল মানুষ এই আন্দোলনে দেখা গেছে, ছাত্রদের দেখা যাচ্ছে। এক্স্যাক্টলি, ছিন্নমূল মানুষ যদি দেখা যায়, আপনি ছিন্নমূল মানুষকে যে বকা দিচ্ছেন, আমরা বাজারে গেলে আমাদের জীবন অতিষ্ঠ হয়ে যায়। আমার ঢাকা ইউনিভার্সিটি ক্লাবের ছেলেদেরকে জিজ্ঞেস করছি, ওরা নিজের টাকা খায়, শুধু ডাল ভাত খায়। আমার বাসার কাজের বউ আটকা পড়া ছিল, শুধু শাক ভাত খাইছে। আমি তো এটা বাড়াই বলছি না, দ্রব্যমূল্য তো 3 গুণ বেড়েছে। তো দ্রব্যমূল্য যদি 5 বছরের তুলনায় 2 গুণ বাড়ে, তাহলে নিম্নবিত্তের মানুষ চলছে কিভাবে? তো তাদের ক্ষোভের আউটবার্স্ট হবে না? তারা যখন দেখবে একটা সবাই মিলে এরকম হচ্ছে, তাদের ক্ষোভের আউটবার্স্ট হবে না? আমাকে একজন গার্ডিয়ান বলেছে তার ছেলের বন্ধু মারা গেছে, এই জন্য সে প্রত্যেকটা সমাবেশে যাচ্ছে, তার আউটবার্স্ট হবে না? বিইউপির যে ছেলেটা মারা গেছে, তার সহপাঠীদের আউটবার্স্ট হবে না? ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মেয়েটা লাঞ্ছিত হয়েছে, তার সহপাঠীদের আউটবার্স্ট হবে না? ওই সহপাঠীদের অভিভাবকদের আউটবার্স্ট হবে না? আমি তো এই অভিভাবক আন্দোলনে এমন মানুষও দেখেছি যার কোনো সন্তানই এখানে বাংলাদেশে পড়াশোনা করে না। আমি নাম নিতে পারছি না, সরি, অত্যন্ত বিখ্যাত একজন প্রকাশক, নারী প্রকাশক, উনি এই আন্দোলনে আসতে চেয়েছে, শেষ মুহূর্তে আসতে পারে নাই, কিন্তু আমাদের বিবৃতিতে ওনার সাইন আছে। ওনার তো সন্তানই নাই এই দেশে, ওনার বুকের মধ্যে লেগেছে যে আমাদের সন্তানকে এভাবে মারতেছো কেন? তা আপনারা এই আন্দোলনটাকে, এই ক্ষোভের বহিঃপ্রকাশটাকে জনমানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে দেখেন। আওয়ামী লীগের নেতৃবৃন্দের প্রতি আমার আবেদন, আপনারা আজকে আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে যদি সুরঞ্জিত দা, তোফায়েল ভাই, আমু ভাই, ওনারা যদি থাকতো, ওনারা তো গণ আন্দোলন দেখে দেখে বড় হওয়া মানুষ, আমার মনে হয় ওনারা হয়তো আরও বেশি বুঝতে পারতো যে দেখেন ভাই, এর মধ্যে বিএনপি, জামাত, অন্যান্য এলিমেন্টের নাশকতার চিন্তা থাকতে পারে, আমরা তো উড়াই দিতে পারি না, কিন্তু এটা সর্বত অর্থে একটা জনমানুষের আন্দোলন। এখানে জনগণের বিভিন্ন সেক্টরের মানুষের যারা বিভিন্নভাবে এফেক্টেড, বিদ্যুতের মূল্য আপনি বাড়াই চলতেছেন, আপনি গ্যাসের মূল্য বাড়াই চলতেছেন, স্বয়ং প্রধানমন্ত্রী বলছেন ওনার পিয়ন নাকি 400 কোটি টাকা দুর্নীতি করেছে। আমরা যে মতিউরের ঘটনা দেখতেছি, আমরা বেনজির পুলিশের ঘটনা দেখতেছি, আমরা আর্মির প্রধান কি করেছে এগুলি দেখতেছি। মানুষ কি মানুষ না? এগুলি মনের মধ্যে ক্ষোভ উৎপন্ন হয় না মানুষের? তো ক্ষোভ যখন উৎপন্ন হয়, একটা জায়গাতে যখন মানুষ ক্ষোভ প্রকাশ করার সুযোগ পায়, অনেক মানুষ অনেক কারণে এখানে আসতে পারে। আপনি এটাকে শুধুমাত্র মানে, আর আরেকটা কথা, ওনারা বলে কি ছাত্ররা নাই, এখন হয়তো বিএনপি জামাত। আরে বাবারে বাবা, ছাত্রের মধ্যে কি বিএনপি জামাত নাই? বাংলাদেশে যে ছাত্ররা বিক্ষোভ করেছে তার মধ্যে বিএনপি জামাত নাই? এটাকে আলাদা কম্পোনেন্ট, আলাদা পাত্রে রাখার মতো দুটো কম্পোনেন্ট, এরকম অদ্ভুত কথা বলে কিভাবে? এ তো অঙ্গাঙ্গিভাবে জড়িত এই ছাত্র আন্দোলনের সাথে যারা আছে। আমার নিজের বিবেচনায় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি এর মধ্যে অনেক ছাত্রলীগ কর্মী আছে, বাকিদের আমি চিনি না, কারণ আপনি তো প্রকাশ্যে ছাত্র দল, ছাত্র শিবির করতে দেন না, কাজে বাকিরা কি আমি জানি না। ছাত্রলীগ কর্মী তো সারা দেশে ছাত্রলীগ কর্মী যদি থাকে, তাহলে ছাত্র দল কর্মী, ছাত্র শিবির কর্মী, গণ অধিকার কর্মী ওরা থাকবে না কেন?
আমার প্রশ্ন ছিল আদালতকে ব্যবহার করবার প্রশ্ন, যেটা একটা অভিযোগ অনেক দিনের, যে রাজনৈতিক বিবেচনা থেকে, এবং যেটা ইশতিয়াক যথার্থই বলেছেন যে তিনটা অর্গানের মধ্যে রাষ্ট্রের যে সেপারেশন, আদালতকে ব্যবহার করার সবচেয়ে জাজ্জলমান প্রমাণিত তত্ত্বাবধায়ক সরকারের রায়। আপনি খেয়াল করে দেখেন, যেই সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য আওয়ামী লীগ আন্দোলন করেছে, আওয়ামী লীগের সভানেত্রী সংবিধান সংস্কার কমিটিতে 2011 সনে নিজে বলে আসছেন তত্ত্বাবধায়ক সরকার যেন থাকে কিছু সংস্কার সাপেক্ষে। কমপ্লিট এটা জনমানুষের আন্দোলনের ফসল। চিন্তা করতে পারেন, জনমানুষের আন্দোলনের ফসল, সেটা আদালত নাকচ করে দিচ্ছে, তাও ভেরি কন্ট্রোভার্সিয়ালি। এবং নাকচ করার পর যেই বিচারপতির কারণে, মূলত যেই বিচারপতির কারণে নাকচ হয়েছে, তাকে আপনি পুরস্কৃত করছেন। উনি কত বছর যাবৎ উনি আজীবন আইন কমিশনের প্রধান থাকবেন। কোনো নজির নাই আইন কমিশনে এত বছর যাবৎ একটা মানুষের থাকা। প্রধান বিচারপতির মর্যাদায়, প্রধান বিচারপতির বেতন নিয়ে উনি বোধহয়, আমি আপনাকে বলে দিলাম, যেই লক্ষণ আপনারা দেখুন, উনি আজীবন থাকবেন। উনাকে বিভিন্ন ফান্ডের থেকে টাকা দেওয়া হচ্ছে। কি বলবো আর বলেন, আমাদের বিচার বিভাগের যে কত কত সুনাম ছিল এই ধরনের পলিটিক্যাল কেসে ইন্টারফেয়ার করার কারণে, কিছু কিছু ক্ষেত্রে ইন্টারফেয়ার করার কারণে এই সমস্ত প্রশ্ন সমাজে আছে। এখন আপনারা আমরা তো একটা রাষ্ট্রের তো শেষ ভরসা হচ্ছে বিচার বিভাগ। আমি সবসময় মনে করি, আমি তো আইনের ছাত্র না, আমার ছাত্ররা আছে হাইকোর্টের বিচারক, আমার বন্ধুরা আছে হাইকোর্টের বিচারক, আমাদের যারা চিফ জাস্টিস আছে ওনাদের সাথে যখন দেখা হয়, ওনাদের আমার সাথে পার্সোনালি কথা বলতে ভালো লাগে। আমাদের বর্তমান চিফ জাস্টিস, ওনার সাথে যে কোনো যে মিটিংয়ে যখন দেখা হয়, উনি আমার সাথে যেভাবে কথা বলে, আমি অত্যন্ত সম্মানিত বোধ করি। আমি আপনাদেরকে অনেক রেসপেক্ট করে, অনেক সম্মান করে একটা কথা বলতে চাই। শুধু দেখেন, আমরা সবাই অনেক কিছু বলতে পারি, রাজনৈতিক দল বলতে পারে, শিক্ষক বলতে পারে, সাংবাদিক বলতে পারে, আপনারা আমাদের শেষ ভরসা স্থল। আপনাদের মধ্যে যদি কেউ যদি বলে এত আন্দোলন কিসের, বা আপনাদের মধ্যে কেউ যদি বলে আমি শপথবদ্ধ রাজনীতিবিদ, বা আপনাদের মধ্যে কেউ যদি আপনার ছাত্রলীগের ফুলের শুভেচ্ছা নেয়, আমি অনেস্টলি আপনাদের বিন্দুমাত্র অসম্মান করার জন্য বলছি না, এগুলি খুব কষ্ট লাগে। আমরা কই যাব বলেন? হয়তো এগুলি সম্পূর্ণ নির্দোষ কারণেই করেছেন, নির্দোষ কারণেই বলেছেন, কিন্তু আমরা তো আপনাদের থেকেই শিখি যে বিচার শুধু করলে হয় না, এটা এমনভাবে যেন প্রতিভাত হয়, যেন ভালো বিচার করা হচ্ছে। তো প্রতিভাত হওয়ার কাজে আপনারা যে খুব ইম্পার্শিয়ালি কাজ করছেন, এইটা দেখানোর প্রয়োজনীয় হলেও এগুলি না করা ভালো। জি, আমরা একটু সমাধানের দিকে যাই। যেদিন আমরা কথা বলছি সেদিনও মৃত্যুর ঘটনা ঘটেছে, এবং আমরা যেটুকু রাজনৈতিক নেতাদের বা সরকারের মন্ত্রীবর্গের কথা আভাস পেয়েছি যে কারফিউ হয়তো কন্টিনিউ করবে, ছুটিও হয়তো কন্টিনিউ করবে। ছাত্ররা যেটা বলেছে, ইন্টারনেট না থাকাটাও কবে হবে ঠিকঠাক করে বলা যাচ্ছে না। ছাত্ররা এখন পর্যন্ত তাদের প্রতিক্রিয়া 8 দফা বলি, 9 দফা বলি, 62 জনের বিবৃতি বলি, 3 জনের ভূমিকা বলি, বাট তাদের এখন পর্যন্ত পরিষ্কার করে কোনো কিছু বোঝা যায়নি। তবে তাদের অন্যান্য যে দাবিগুলো আছে সেগুলোর সমাধানও যে খুব সহজ, যদিও আইনমন্ত্রী কালকে প্রেস কনফারেন্সে বলেছেন যে কিছু অলরেডি ডান, কিছু প্রসেসের মধ্যে আছে, কিছু হয়তো আলোচনা করতে হবে। বাট আপনারা আসলে কি দেখেন যে এখান থেকে সামনে কি এবং সমাধানের পথগুলো কি? একটা প্লিজ। সমাধানের পথ হলো সব পক্ষকে সংবেদনশীল আচরণ করতে হবে, এবং আমি মনে করি যে কোনো ধরনের অ্যারোগেন্স থেকে বের হয়ে আসার একটা রাস্তা খুঁজতে হবে সবাইকে। এই ঘটনাগুলো আমাদেরকে কিন্তু অদূর ভবিষ্যতের জন্য লেসন দিয়ে গেল, যে আমরা যে তরুণ সমাজকে, ছাত্রদেরকে আত্মমর্যাদাহীন ভাবি, সেটা যেন না ভাবা হয়। তাদের কিন্তু মর্যাদায় আঘাত লাগলে তারা কতদূর যেতে পারে তার একটা কিন্তু দৃষ্টান্ত হয়ে গেল। এবং আমরা বারবার বলছিলাম যে সর্বনাশের চৌকাঠে দাঁড়িয়ে আছি আমরা, সেটা তো শেষ পর্যন্ত সর্বনাশ হয়ে গেল। ছাত্রদের যে 8 দফা দাবি আছে, আমি মনে করি এর দিকে তাকানো দরকার সরকারের, সংবেদনশীল দৃষ্টি নিয়ে। এবং তারা যে কথাগুলো বলছে, যেমন একটি কথা তারা বলছে, হত্যাকাণ্ডের বিচার তো তারা দাবি করেছে, কিন্তু তারা বলেছে বিশ্ববিদ্যালয়গুলো খুলে দিতে, কলেজগুলো খুলে দিলে তারা যে যাবে তাদের নিরাপত্তা। আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, কারণ এই ছেলেগুলোর সাথে ছাত্রলীগের সংঘর্ষ হয়েছে, একটা এনমিটি, শত্রুতা তৈরি হয়েছে। তারা ফিরবে, তারা কি সেই ছাত্রলীগের ছেলেরা অপমানিত হয়েছে কোথাও, এরা আগের দিন মার খেয়েছে, পরের দিন ছাত্রলীগ মার খেয়েছে, তাই না? এখন যদি ছাত্রলীগ শাসক দলের সংগঠন হিসেবে, এবং ইভেন শিক্ষকরা, এখানে যদি আমাদের একজন শিক্ষক আছে, না আমি সেটা মার্কার কথা শুধু বলি না, শিক্ষকরা দায়িত্বশীল আচরণ করেননি, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ছাত্রদের সুতরাং এখানে তাদের কিন্তু একটা তাদের এই যে চিন্তাটা, তাদের যে উদ্বেগ, এটাকে কিন্তু আমাদের
সরকারকে অবশ্যই রাজনৈতিক নেতৃত্বকে অ্যাড্রেস করতে হবে। এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যার যেখানে দায়িত্ব ছিল, ভিসি হোক, প্রক্টোরিয়াল বডি হোক, প্রভোস্ট হোক, কিংবা যে যেখানে ছিল শিক্ষকরা, তাদের যদি কোথাও দায়িত্বের ব্যত্যয় ঘটে থাকে তাহলে কিন্তু তাদেরও কিন্তু এটার জন্য আমার কাছে মনে হয় জবাবদিহিতার জায়গায় আসা উচিত। যে রাজনৈতিক নেতৃত্বের উস্কানি কারণে এই সমস্ত ঘটনা ঘটেছে, রাজনৈতিক দল হিসেবে কিন্তু আওয়ামী লীগের উচিত এই চিন্তাগুলো করা যে তাদের কাছ থেকে কী ধরনের রাজনীতি পাওয়া গেল, যে কারণে দল আজকে এরকম একটা বিপদে পড়ল। আমি মনে করি যে এই বিষয়গুলোর শুধু তো আপনি কোটা সমস্যার সমাধান করলে পুরোটা হচ্ছে না। প্রজ্ঞাপনটা আপনি জারি করে ফেলবেন, কিন্তু তাদের তো অন্য দাবিগুলো আছে, যেই দাবিগুলোকে সংবেদনশীল জায়গা থেকে দেখা উচিত, দৃষ্টিতে দেখা উচিত। আসিফ নজরুল, আমি মনে করি প্রথম স্টেপ যেটা নেওয়া হয়েছে এটা গুরুত্বপূর্ণ। কোটা সংস্কারের ক্ষেত্রে যেই উচ্চ আদালতের মাধ্যমে যে নির্দেশনা আসছে, প্রজ্ঞাপন জারি করা হলে অবশ্যই এটা একটা সরকারের পক্ষ থেকে একটা খুব ইতিবাচক পদক্ষেপ, কিন্তু এটা মোটেও যথেষ্ট না। আমি মনে করি, আমি আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমি বিশ্ববিদ্যালয় অঙ্গনে আছি প্রায় 40 বছর ধরে, এবং আদালত কালকে বলেছে যে ক্লাসে বাচ্চাদের ফেরত যেতে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এখন এই হত্যাকাণ্ডের বিচার করতে হবে। আপনি আবু সাইদকে পুলিশ গুলি করে বেড়েছে, আপনি ওই পুলিশকে কেন গ্রেফতার করছেন না এখনো? এটা কি একটা সভ্য দেশ? ক্লিয়ার ফুটেজ, একজন গুলি করে একটা পুলিশ একটা হত্যা করছে, আপনি তাকে কেন গ্রেফতার করছেন না? আপনি ওই এলাকার পুলিশের যারা কর্মকর্তা আছে, ওনার যে কমান্ডিং অফিসার আছে, তাকে কেন সাসপেন্ড করছেন না? আপনি ছাত্রলীগের যেই সব ছেলেপেলে ফুটেজ আসছে যে সরাসরি আঘাত করছে, বন্দুক যেগুলি ছিল, আপনি তাদের কেন গ্রেফতার করছেন না? আপনি যদি সমাধান চান, আপনি তো যুক্তিতে আসতে হবে। আপনি ছাত্র আমি যদি আজকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকতাম, আমার সাথে কোটা আন্দোলনে যদি কোনো ছাত্র থাকতো, তাকে যদি হত্যা করা হতো, আমি হত্যার বিচার না হলে কোনো সলিউশন মানতাম না। আপনিও মানতেন না, বঙ্গবন্ধু মানতো না। কাজে আপনি ওদের বিচার করেন। সরাসরি যাদের হাতে অস্ত্র দেখা গেছে, এই যে দেখেন এই ফুটেজেও ছবি আছে, ভিডিও ফুটেজ আছে, আপনি তাদের কয়েকজনকে গ্রেফতার করেন, আপনি ওই পুলিশকে করেন, শাস্তি দেন, গ্রেফতার করেন, আপনি কমান্ডিং অফিসার তাকে সাসপেন্ড করেন। এগুলো হচ্ছে মিনিমাম। আর যদি আপনি সত্যি সভ্য দেশের মতো আচরণ করতে চান, তাহলে যারা ছাত্রলীগের মতো একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানকে সন্ত্রাসী কর্মকাণ্ডে লেলিয়ে দিয়েছে যেই রাজনৈতিক নেতৃবৃন্দ এবং যেই 2-1 মন্ত্রী, তাদেরকে আপনি সরকার থেকে বের করেন। আপনি তো কোনোদিন পারবেন না, এটুকু না পারেন, অন্তত যারা সরাসরি করেছে তাদেরকে বিচারের আওতায় নেন। ওইটা করতে পারলে বোঝা যেত যে আপনি সত্যি সম্পূর্ণ মনের ক্ষোভ দূর করতে চান। কিন্তু এইটুকু অন্তত করেন, যারা সরাসরি করেছে তাদের গ্রেফতার করেন অবিলম্বে। আপনি কোথাকার কোন একটা কমপ্লেন হতে পারে শুনে লোকজন, আপনি নজরুল ইসলাম খানকে গ্রেফতার করে ফেলছেন। আশ্চর্য, আমার কাছে অবাক লাগে। আমি দেখছি রিজভি গ্রেফতার, একটা শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষ, রিজভি গ্রেফতার, নজরুল ইসলাম খান গ্রেফতার। মানলো পুলিশ, মানলো ছাত্রলীগ, যেখানে দেখেন এখনো ছবি, বন্দুক সব ছাত্রলীগের হাতে, যুবলীগের হাতে, মারা গেল ছাত্র, বুক ঝাঁঝরা হলো ছাত্রের, ভিডিও ফুটেজ পুলিশের। আপনি গ্রেফতার করেছেন নজরুল ইসলাম খানকে আর রিজভিকে। এগুলি ছাত্রদের সাথে তামাশা করা না? তামাশা না? তা আপনি যদি সলিউশন চান, আমরাও চাই সলিউশন হোক। দেশের এই অবস্থা কারো কাম্য না। এবং আমি মনে করি সরাসরি দায়ী যারা আছে তাদের অবিলম্বে গ্রেফতার করেন, তাহলে বোঝা যাবে আপনি বিচার করছেন। থার্ড হচ্ছে, ইশতিয়াক ভাই একটা কথা বলেছেন যে আমাদের উচ্চ আদালতও বলেছে শিক্ষার্থীদের শিক্ষাঙ্গনে ফিরে যেতে। শিক্ষাঙ্গনে কীভাবে ফিরে যাবে? শিক্ষাঙ্গন তো বন্ধ, ঠিক না? এখন আজকে যেই সিচুয়েশন হয়েছে, আমি ভিতর থেকে যেটুকু জানি, আজকে তো ছাত্রলীগের একচ্ছত্র কর্তৃত্ব ছিল। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলি, একচ্ছত্র কর্তৃত্ব। অন্য কোনো দলের, সবগুলা দলের মিলে যে মিছিল হতো, ছাত্রলীগের মিছিলে তার চেয়ে কমপক্ষে 10 গুণ বেশি লোক থাকতো, কমপক্ষে 10 গুণ। ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে ছাত্র শিবির, ছাত্র দলের কোনো তৎপরতা ছিল না। তাহলে ছাত্রলীগকে মেরে বের করছে কারা? সাধারণ ছাত্ররা। এবং সাধারণ ছাত্রের প্রতি নিশ্চয়ই ছাত্রলীগের লোকও ছিল, কারণ এই যে সারজিৎ, যে ও তো ছাত্রলীগের, এর আগে যে নেতা ছিল নূর, প্রধান নেতা, সেও তো ছাত্রলীগের। তা আজকে যদি আপনি ইউনিভার্সিটি খুলে দেন, তারপর যদি ছাত্রলীগে মার খেয়ে পালিয়ে যাওয়া নেতারা আসে, আর যারা তাদেরকে মেরেছিল সাধারণ কর্মী আছে, তারা কি তাকে নিরাপদ রাখবে? তারা তো গণরুমের ভয়াবহ যে নির্যাতন, সেটা এখন কিছু বলবে না, 6 মাস 1 বছর পর হাড্ডি গুঁড়া করে ফেলবে। কি করবে তখন? কাজে আমি সরকারের কাছে এই সুযোগে একটা আবেদন রাখি, প্লিজ বাংলাদেশকে রক্ষা করার জন্য শিক্ষাঙ্গনে ছাত্র সংগঠনগুলোকে নিষিদ্ধ করেন। নিষিদ্ধ বলতে আমি ক্লিয়ার করি, শিক্ষাঙ্গনের ভিতর তাদের কোনো তৎপরতা থাকবে না। ছাত্রলীগ যদি কোনো কর্মসূচি পালন করতে চায়, প্রেস ক্লাবে যা করবে, শিক্ষাঙ্গনের ভিতরে না। ছাত্রলীগ যদি কোনো কর্মসূচি পালন করতে চায়,
ওই সরোয়ার্দী উদ্যানের ভিতরে যা করবে। বিশ্ববিদ্যালয়ের হল প্রশাসনের দায়িত্ব অবশ্যই শিক্ষকদের পালন করতে হবে। এটা যদি আমাদের সরকার কঠোরভাবে চায়, মেধার ভিত্তিতে সিট বন্টন হবে। বহুদিন ধরে বলে আসতেছি, প্রথম সিট দিবেন ফার্স্ট ইয়ারের ছাত্রকে। প্রবীণ ছাত্র তো ঢাকা শহর চিনে, টিউশনি করে অনেক কিছু চিনে যায়। আমাদের ইউনিভার্সিটিগুলোতে ফোর্থ ইয়ারের ছাত্র হলে তারপর তো সে হলে আসন পায়। এটা কি আজব দেশ! আমি প্রবোস থাকার সময় ইন্টারন্যাশনালে বারবার বলেছি, ফার্স্ট ইয়ারের ছেলেকে আসন দেন। এটা করেন। সরকার যদি সত্যি চায় শিক্ষাঙ্গনে সাধারণ ছাত্রদের মনের ক্ষত পূরণ করতে, আমি বিশ্বাস করি, শিক্ষক হিসাবে আপনাকে দায়িত্ব নিয়ে বললাম, এই হত্যাকারীদের বিচার করলে এবং হলের প্রশাসন সম্পূর্ণভাবে শিক্ষকদের হাতে তুলে দিয়ে এই গণরুম কেন্দ্রিক টর্চার সংস্কৃতি যদি সম্পূর্ণ বন্ধ করে, আপনি দেখবেন ছাত্ররা সত্যি সত্যি মন থেকে তাদের ক্ষত মুছে যাবে। আপনি মনের ক্ষত দূর করেন, আপনি ভয় দেখায়েন না ছাত্রদের। আরও আপনি ছাত্রকে বললেন সব কিছু করছে বিএনপি, জামাত, নজরুল ইসলাম খান আর রিজভী, আর সে মনে করবে সরকার খুব আন্তরিক। এটা কি ফুলিশ পলিটিক্স! আপনি পলিটিক্সগুলো অন্য সময় করেন, বিএনপি জামাতকে অন্য কোনো একটা ইস্যুতে দোষ দেন, কিন্তু এখানে এগুলি টাইনেন না। একটা ন্যাশনাল রিকনসিলিয়েশনের চেষ্টা করেন। আমরা এই ক্ষত থেকে বের হইতে চাই। আমি এর মধ্যে থেকে সরকারের পতনের কোনো আশা বা ইয়ে করি না। আমি এই সরকারের পতন দেখতে চাই সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে। ছাত্রদের আন্দোলনের মধ্যে দিয়ে দরকার নাই। আপনি সরকারের কাছে আবেদন, আপনি একটা ন্যাশনাল রিকনসিলিয়েশনের ব্যবস্থা করেন, একটা কনসিলিয়েশনের অ্যাটিটিউড নিয়ে আগান। আপনি এরে দোষ দিব, এরে আপনার জিনিসটা আনরিজলভ রাখবো, এখন কোনো মতে মাইনে নিলাম, ভবিষ্যতে আবার ছাত্রলীগ খুঁজা বাইর করবে কে কি করছিস, এটা করেন না। আপনি সত্যি সত্যি আন্তরিকতার সাথে তাদের এই শিক্ষার্থীদের এই শঙ্কার মূল্য দিতে হবে, এটাকে কিন্তু চিন্তায় নিতে হবে, বিবেচনায় নিতে হবে, কারণ এই শঙ্কাটা জেনুইন। কিন্তু আর কিছু যোগ করবেন ক্লোজিং রিমার্কস? এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছে আমার একটা অনুরোধ আছে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনগুলোর কাছে, এই ঘটনার পর থেকে অন্তত আপনারা চিন্তা করেন আপনারা কিভাবে বিশ্ববিদ্যালয় চালাবেন। বিশ্ববিদ্যালয়গুলো আপনাদের নিয়ন্ত্রণে না থেকে কাদের হাতে নিয়ন্ত্রণে চলে গিয়েছিল, এখন কি আপনাদের কাছে সেই সুযোগটা আছে? সম্মানিত মানুষ হিসেবে আপনারা অন্তত ছাত্রদের সত্যিকারের অভিভাবক হয়ে উঠুন। এবং তারা কতটা, এটাও বোধহয় একটু বিবেচনার দাবি রাখে যে তারা কতটা শিক্ষক আর কতটা দলবাজ বা দলদাস। আমাদের ভাইস চ্যান্সেলররা, আমি জানি না উনি আমার সাথে একমত হবে কিনা, আমাদের ভাইস চ্যান্সেলররা এখন হয়ে উঠেছেন ক্যাম্পাসের রাজনীতির অভিভাবক, তারা তো শিক্ষাঙ্গনের অভিভাবক। ভদ্রতা করে বলেন ক্ষমতাসীন দলের ফ্রন্ট। আচ্ছা, আমি আরেকটা অনুরোধ করি প্রধানমন্ত্রী, আপনার কাছে আমার একটা অনুরোধ আছে। আপনার যখন খারাপ সময় ছিল, আমরা ক্ষুদ্র মানুষ, তবু তো আপনার পক্ষে লিখেছি, কাজে আমি তো আপনাকে এটা মানে শত্রুতা বশত বলবো না। আপনার যখন সাংবাদিক সম্মেলন হয় তখন আপনার সরকারের কাছ থেকে বিভিন্ন সুবিধা পাওয়া, সাংবাদিকরা আপনাকে এমনভাবে প্রশংসা করে, আপনি হয়তো অনেক বাস্তবতার সম্পর্কে আপনি মানে বুঝতে পারেন না আর কি। তো আমার কাছে মনে হয় কি, আপনি যখন সাংবাদিক সম্মেলন করেন, আপনি তো পুরা দেশের মানুষের অভিভাবক। আপনি যেভাবেই প্রধানমন্ত্রী হন না কেন, আমরা তো আপনার সরকারকে ট্যাক্স দিচ্ছি। হ্যাঁ, আপনি তো জাতির জনকের কন্যা। আপনি তো যখন কথা বলবেন, তখন আপনার কোনো কথা শুনে যদি কারো মনে হয় আপনি বাংলাদেশের মানুষের সাথে অপমান করছেন, তুচ্ছ তাচ্ছিল্য করছেন, এটা খুব খারাপ লাগে। আপনি মাঝে মাঝে বলেন যে বিদ্যুৎ তাহলে বন্ধ করে দেই, তখন আমার সবই নয় বলি, তখন আমার বলতে ইচ্ছা করে বিদ্যুৎ তো আমাদের সবার টাকার, এটা আপনি বন্ধ করতে পারেন না। আপনি আমাদের শিক্ষকদের নিয়ে বলছেন আন্দোলন করতে করতে ক্লান্ত হয়ে যাক তারপর করব। আপনি না বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে অনেক রেসপেক্ট করেন, আপনার মুখে এটা শুনতে ভাল লাগে না। আপনি ছাত্রদের সম্পর্কে যেভাবে বললেন, এগুলি শুনতে ভাল লাগে না। আপনি তো অনেক সুন্দর করে কথা বলতে পারেন, আপনি সুন্দর লিখতে পারেন, আপনি ওরা টোকাই কেন লিখেছিলেন, আমি এখনও মনে রাখি সেই লেখাগুলা। আপনি এই সাংবাদিক সম্মেলনে আপনার সম্বন্ধে যে সমস্ত স্থাপকরা যেগুলি বলে, সেটার বাইরে গণমানুষ কিভাবে কি প্রতিক্রিয়া নিচ্ছে, আপনি একটা মেকানিজম বের করে একটুখানি আরেকটু বেটার ইনফর্ম থাকার চেষ্টা করলে এটা দেশের জন্য ভালো হবে। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম বা ওগুলোতে যারা তৃতীয় মাত্রা লাইভ দেখতে বা পরবর্তীতে সুবিধাজনক সময় দেখতে অভ্যস্ত, তাদের কাছে আমরা দুঃখিত যে সেটি দেখার এখন আর সুযোগ নেই উদ্ভূত পরিস্থিতির কারণে। যখন সুযোগ হবে নিশ্চয়ই আপনারা দেখবেন। প্রফেসর আসিফ নজরুল, প্রফেসর সৈয়দ ইশতিয়াক, অসংখ্য ধন্যবাদ এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। মনে হয় পুনরাবৃত্তি করবার দরকার নেই, আমার অতিথিরা মোটা দাগে সমাধানগুলোর পথ কি সেটা বলেছেন। তবে একটা মূল কথা, সেটা হচ্ছে যে সবাইকে সংবেদনশীল আচরণ করতে হবে, যেটা একেবারেই অনুপস্থিত। দ্বিতীয় কথা হচ্ছে যে সত্য এড়িয়ে চলবার সুযোগ নেই, বা সত্য এড়িয়ে চললে আসলে বিপদটা বাড়বে বই কমবে না, সেটা যেন সবাই মাথায় রাখেন। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।